আমি সুমন। এখনো স্বপ্নে মাঝে মাঝে সেই পুরনো হাসপাতালের করিডোর, সেই রাতের ডিউটি, সেই আতঙ্কিত চোখগুলো দেখি। হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখে একটা দায় দিয়ে দিয়েছেন, সবটা বলা, সত্যিটা জানানো। তাই আজ বলছি, আমরা তিনজন, আমি, শান্তা আর চম্পা, তখন নার্স হিসেবে সদ্য চাকরি শুরু করেছি। আমাদের পোস্টিং পড়ে এক পুরনো সরকারি হাসপাতালে, শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। হাসপাতালটা ছিল একটা সময়ের বড় সেন্টার, কিন্তু এখন পরিত্যক্তের মতো। বহির্বিভাগে কজন গরিব রোগী আসে, আর ইনডোরে কিছু জরুরি কেস। রাতের বেলা হাসপাতালটা এমনিতেই নিস্তব্ধ থাকে, তবে গা ছমছমে অনুভূতিটা আমরা সবাই একসময় বুঝতে শুরু করেছিলাম। আমাদের রাত্রিকালীন ডিউটি ছিল রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত। ডিউটির রুমটা ছিল মূল বিল্ডিংয়ের পেছনের দিকে। সিঁড়ির পাশেই একটা ছোট রুম, ভেতরে একটা খাট, একটা টেবিল, 3টা চেয়ার। রুমে ঢুকলেই একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ, দেওয়ালে ফাটল আর ছাদের কোনায় জমে থাকা জাল। প্রথম কয়েকদিন কিছু বুঝিনি, আমরা হাসি তামাশা করে রাত পার করতাম। তবে হাসপাতালের দারোয়ান কাদের চাচা মাঝে মাঝে বলতেন, এই হাসপাতালটা রাতের বেলায় বদলায় রে বাবা, খালি কুকুর ডাকে না, বিড়ালও আসে না। আমরা পাত্তা দিতাম না। নতুন চাকরি, নতুন জায়গা, উৎসাহ ছিল। একদিন রাত 1টা নাগাদ এমার্জেন্সি বেল বাজলো। আমরা তিনজনে ছুটে গেলাম জরুরি বিভাগে। দেখলাম একটা ভ্যানে করে 5 জনের একটা পরিবারকে আনা হয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। বাবা মা, এক কিশোর ছেলে আর ছোট 2টা মেয়ে। ডিউটির ডাক্তার ছিলেন রশিদ স্যার, কিন্তু তিনি ঘটনাটা এত ভয়াবহ দেখে পুরো ঘাবড়ে গিয়েছিলেন। রক্তে ভেসে যাচ্ছিল ট্রলি। মেয়েটার চোখ খোলা, অথচ নিঃশ্বাস নেই। বাচ্চা ছেলেটা তখনও ফুপিয়ে বলছে আম্মু। কিন্তু আমাদের কিছু করার ছিল না। ইন্টার্ন ডাক্তার আর আমরা 3 জন নার্স মিলে প্রাণপণে চেষ্টা করলাম, কিন্তু সবাই একে একে নিথর হয়ে গেল। ঘটনার পর হাসপাতালের উপরের কক্ষে তাদের মৃতদেহ রাখা হলো রাতের জন্য। পরদিন সকালে পোস্টমর্টেম হবে। আমরা কাপা কাপা হাতে ফর্ম পূরণ করলাম, ট্রলি ধুলাম। সেদিন প্রথম শান্তা আমাকে বলল, সুমন, তুমি কি ওই মেয়েটার মুখ দেখেছিলে? ও যেন আমাদের দিকে তাকিয়েছিল শেষ মুহূর্তেও। আমি বলেছিলাম, ভয়ে ওর চোখ খোলা ছিল বোধহয়, আমরা বেশি ভাবছি। কিন্তু ভাবনাটা বড্ড সহজে সরল না। এর পরের রাতগুলোতে দুঃস্বপ্ন শুরু হয়। তারপর থেকেই এক রাতে চম্পা ঘুম থেকে উঠে চিৎকার করে উঠল, ওরা আমার পা ধরে টানছে। আমি চোখে দেখছি, সুমন, ওরা এখানে হাসপাতালে আছে। শান্তা তার চোখে কালো দাগ নিয়ে কাঁদছিল। আমাদের সাথে প্রতিদিনই কিছু না কিছু ঘটছিল। হাত পা ঠান্ডা হয়ে যেত, কেউ যেন গলায় ফিসফিস করে কিছু বলছে। পুরনো ওয়ার্ডে রোগী না থাকা সত্ত্বেও কাদের যেন ছুটে যাওয়া পায়ের শব্দ পাওয়া যায়। আমি এক রাতে ডিউটি শিফটে একা ছিলাম কিছু সময়ের জন্য। হঠাৎই ইমার্জেন্সির আলো নিভে গেল। ফাইল হাতে নিয়ে বের হচ্ছিলাম, দেখলাম করিডোরের এক প্রান্তে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা জামা, কাটা গলা। আমাকে দেখে বলল, আম্মুকে ডাকো, আমি এখানে একা। আমি দৌড়ে গিয়ে টর্চ অন করলাম, কিন্তু কেউ নেই। রাতে শান্তা জিজ্ঞেস করলো, সুমন, তুমি মেয়েটাকে দেখেছ তাই না? আমি জবাব দেইনি। আমি জানতাম ভয় এড়ানো গেলেও মৃত্যু এড়ানো যায় না। সেদিনের সবচেয়ে ভয়াবহ রাত, জানুয়ারির এক হাড় কাঁপানো ঠান্ডার রাত। হাসপাতালের চারিদিকে নিস্তব্ধ, ইমার্জেন্সিও ফাঁকা। আমরা 3 জন চুপচাপ বসেছিলাম। হঠাৎই ওপরের লাশঘর থেকে দরজা বন্ধ হওয়ার প্রচণ্ড শব্দ এলো। কাদের চাচা বললেন, ওখানে কেউ যেতে পারবে না, আজ রাত অনেক ভারী। আমরা তবুও গেলাম। পেছনে সিঁড়ি দিয়ে ওঠার সময় বাতি নিভে গেল। আলো জ্বালানোর সময় দেখি শান্তা থেমে গেছে। ওর চোখ স্থির, ঠোঁট কাঁপছে। ওরা এখন এখানে, শান্তা ফিসফিস করে বলল। হঠাৎ দরজার আড়াল থেকে একটি ছায়া বেরিয়ে এলো। তারা চম্পার দিকে এগিয়ে এলো। চম্পা দৌড় দিল। শান্তা দাঁড়িয়ে রইল। মেয়েটা শান্তার গলা চেপে ধরল। আমি কাঁদতে কাঁদতে পেছনে সরে গেলাম। চম্পাকে পাওয়া গেল হাসপাতালের পেছনের পুকুরে, পরদিন ভোরে। ওর মুখ থেতলে দিয়েছে, কারো বুঝতে বাকি রইল না। শান্তা তখন কোমায়, মুখ দিয়ে শুধু একটাই শব্দ বারবার বলতো, ওরা বাঁচতে চায় না, শুধু চাইছে সাথী। শেষ রাতে শান্তাও মারা গেল। রুমে ঢুকে দেখি শান্তার চোখ খোলা, দেওয়ালে লেখা, তোমাকেও ডাকবে। সকলের প্রশ্ন থাকতে পারে আমি কেন বেঁচে গেলাম। এটা আজ আমিও জানি না। হয়তো আমি শেষ মুহূর্ত পর্যন্ত ভয় পেয়েছি বলে, অথবা ওরা বুঝেছিল আমি শুধু একজন সাক্ষী। আমি সবার জন্য দোয়া পড়ি, ওদের নাম নিই, তাদের আত্মা হয়তো একটু শান্তি পায় তাতে। আজও সেই হাসপাতাল পরিত্যক্ত, কেউ আর রাতের ডিউটি করে না। চম্পা আর শান্তার নাম এখনো ফাইলে নেই। আমি এখন শহরের আরেক হাসপাতালে কাজ করি। সাহস করে এই গল্প লিখলাম, কারণ ভয় কখনো শুধু ভয় থাকে না, সেটা হয়ে যায় কিছু মানুষের হারানোর ইতিহাস। তোমরা যদি কোনো হাসপাতালের নীরব করিডোরে হঠাৎ কারো কণ্ঠ পাও, কিংবা ছোট বাচ্চার পায়ের শব্দ,
তাহলে পেছনে তাকিও না, কারণ কেউ ডাকছে না, তারা শুধু চায় তুমি পিছিয়ে পড়ো আর তাদের সাথে চিরকাল থেকে যাও। সুপ্রিয় দর্শক, গল্পটি মূলত এখানেই শেষ। সময় হয়েছে এবার চলে যাওয়ার, কিন্তু কথা দিচ্ছি আবারও ফিরব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো চমক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।